আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 অর্থাৎ গতি অধ্যায়ের টেস্ট পেপার সিরিজের প্রথম ক্লাস। তো চলো ক্লাস শুরু হওয়ার আগে আমরা এই অধ্যায়ের জন্য যে প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে এগুলো আগে আমরা জেনে নিই। তো আমাদের এই অধ্যায় শুরুর জন্য আমাদের গতির যে 4টা সমীকরণ আছে এগুলো আগে জানা লাগবে। তো আমরা এখানে প্রথম যে সূত্রটা জানি, এটা কি জানি যে v = u + at। v = কত জানি আমরা? u + at। তো এখানে আমরা জানি v = u + at এবং এখান থেকে আমরা ত্বরণের সূত্র বের করতে পারি a = v - u / t। তোমরা এখানে যদি প্রক্ষান্তর করো, তোমরা এখান থেকে কিন্তু প্রক্ষান্তর করলেই কিন্তু এই সূত্রটা চলে আসবে। তাহলে আমরা জানি v = u + at এবং এখান থেকে বলতে পারি a = v - u / t। তারপরে যে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে s = u + b / 2 * t। ঠিক আছে, এখন এখানে v = u + at। তো খেয়াল করো, আমি এখানে লিখে দেই। এখানে এই যে তোমরা এখানে দেখতেছো যে u, এই u হচ্ছে আদি বেগ। u হচ্ছে কি? আদি বেগ, অর্থাৎ শুরুর বেগ। ঠিক আছে, তাহলে এখানে u হচ্ছে আদি বেগ, u এর পরিচয় হচ্ছে আদি বেগ। আর v হচ্ছে শেষ বেগ। আচ্ছা, আর এখানে এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এ হচ্ছে ত্বরণ বা মন্দন। ঠিক আছে, আচ্ছা, এ হচ্ছে ত্বরণ। মনে করো, দেখো আমরা এই অধ্যায়ের শুরুতেই কিন্তু আমরা থিওরি ক্লাস যখন করেছি বা থিওরিতে কিন্তু আমরা সবাই, যদি তোমরা থিওরি পড়ে থাকো বা বইটা যদি খুব মোটামুটি পড়া থাকে তাহলে তোমরা পড়ছো ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে। সময়ের সাপেক্ষে যখন বেগটা বৃদ্ধি পাবে তখন তাকে কি বলে? ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। এবং সময়ের সাপেক্ষে যখন বেগ হ্রাস পায় বা বেগ যখন কমে তখন তাকে কি বলে? মন্দন বলে। এবং এখানে টি আছে, এই টি হচ্ছে প্রয়োজনীয় সময়। ঠিকই, এখানে টি হচ্ছে প্রয়োজনীয় সময়। আর এই যে এস, এই এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অথবা এটা সরণ হতে পারে। এটা হচ্ছে সরণ, অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তো এখানে আমরা জানি যে গতির সমীকরণের প্রথম সূত্র v = u + at। এখান থেকে ত্বরণ a = v - u / t আর s = u + b / 2 * t। এখানে ধরো তুমি এই জায়গাতে একটা বস্তু ছিল, এখন এই জায়গাতে বস্তুর যে আদি বেগ, এখানে একটা আদি বেগ দেওয়া আছে। হ্যাঁ, ধরো এই জায়গাতে বস্তুর যে আদি বেগ এটা হচ্ছে u এবং বস্তুটা এখান থেকে যাত্রা করে ধরো এই জায়গা এই পর্যন্ত চলে আসছে, এখান থেকে যাত্রা করে এই পর্যন্ত চলে আসছে। তাহলে এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব এটা হচ্ছে s এবং এই জায়গাতে বস্তুর যে বেগ, শেষ বেগ, এটা ধরো b। শুরুতে বেগ ধরলাম u এবং এখান থেকে এখানে আসতে তার t পরিমাণ সময় লাগছে। তাহলে শুরুতে বেগ ছিল u আদি বেগ এবং এখান থেকে t সময় পরে সে এখানে উপস্থিত বা এখানে ছিল, তখন t সময় পরে তার বেগ কত? v। এবং এই t সময়ে যে দূরত্ব এটা হচ্ছে s। তাহলে আমরা এই দূরত্বটা কি করে বের করব? s = u + b / 2 * t। এখন এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, যদি ধরো একটি গাড়ির বেগ শুরুতে যা আছে এবং একটা নির্দিষ্ট সময় পরে বেগ তাই আছে। ধরো আমার চোখের সামনে দিয়ে একটা বাইক 80 কিলোমিটার/আওয়ার বেগে চলে গেছে। আমি যখন খেয়াল করলাম তখন মনে করো তখন ওই বাইকের বেগ ছিল কত? 80। ঠিক আছে, এবং 5 মিনিট পর্যন্ত ওই বাইক 80 বেগেই কিন্তু গতিশীল ছিল। তাহলে ওই যে 5 মিনিট এখানে হচ্ছে নির্দিষ্ট সময়, তাহলে 5 মিনিট সময় পর্যন্ত বাইকের শুরুতেও বেগ ছিল 80, শেষেও বেগ কত আছে? 80 আছে। তাহলে এই কন্ডিশনের সূত্র কি হবে? যদি আদি বেগ, দেখো, যদি আদি বেগ আর শেষ বেগ সমান হয় তখন সূত্রটা হবে এরকম যে s = দেখো, তার মানে শুরুতে বেগ এবং শেষের বেগ সমান, মানে আদি বেগ u = v, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ সমান। শুরুতে বেগ যা ছিল শেষেও বেগ তা আছে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন নেই, বেগ একদম ফিক্সড, একদম একটা নির্দিষ্ট বেগে গতিশীল। তখন আমরা এই u এর পরিবর্তে আমরা বলতে পারি, ধরো u এর পরিবর্তে আমরা এখানে v লিখলাম আর এখানে v ঠিক রাখলাম, নিচে ছিল 2 আর ইনটু কত ছিল? t। তো আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি? এখানে v আর b যোগ করলে কত হয়? 2v, নিচে কত? 2 * কত? t। এই 2 কাটা গেলে এখানে কত হয়? bt। তাহলে আমরা এখানে মনে রাখবো যে s = u + b / 2 * t অথবা s = কত? bt। এখান থেকে আমরা বলতে পারি s = vt। এটা হচ্ছে আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকলে। আর এইখানে এই b কিন্তু দেখো, যদিও b লিখছি শেষ বেগ,
হ্যাঁ, এখন বি শেষ বেগ কখন, যখন শুরুতে একটা বেগ থাকবে বা দুইটা বেগ এখানে উল্লেখ আছে, দুইটা বেগ উল্লেখ থাকলে একটা হচ্ছে আদি বেগ, একটা হচ্ছে শেষ বেগ। আর কোনো কন্ডিশনে যদি এরকম হয় যে আদি বেগ আর শেষ বেগ নেই, এখানে বস্তুটি সমবেগে গতিশীল বা সম দ্রুতিতে গতিশীল, তখন যে ভি, এখানে তো একটা মাত্র বি আছে, তখন এই ভি কিন্তু শেষ বেগ না, এই বিটা সমবেগ বুঝাবে। ঠিক আছে, তাহলে এটা কখন সমবেগ বুঝালে, এখানে বি হচ্ছে সমবেগ, এখানে বি হচ্ছে কি সমবেগ। তাহলে সমবেগ বুঝালে আমরা এস ইকুয়াল টু বিটি এটা প্রয়োগ করব। তারপর আমাদের 3 নাম্বার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এস দূরত্ব বের করার জন্য কখন এটা প্রয়োগ করবো আর কখন এটা প্রয়োগ করবো। এই যে তোমার এইখান থেকে তুমি ধরো, এই যে এখানে আদি বেগটা কত, এখানে বস্তুটির আদি বেগ ছিল কত, ধরো একটা নির্দিষ্ট আদি বেগ দেওয়া আছে, বস্তুটির শুরুতে বেগ ছিল কত দেওয়া আছে, সেটা শূন্য হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। তো আদি বেগ ইউ এর মানটা শূন্য কখন হবে, যদি ডাকের মধ্যে বলে স্থির অবস্থান, স্থির অবস্থান উল্লেখ করলে আদি বেগ কত হবে, শূন্য। তো এখানে ধরো আদি বেগ ছিল কত, ইউ। ঠিক আছে, এখন বস্তুটি এখান থেকে টি সময় পর এখানে আছে, এখন এই জায়গাতে শেষ বেগ ধরো জানা নেই, এখানে শেষ বেগ ভি, এটা ধরো আমাদের জানা নাই, ভি এর মানটা জানা নেই মনে করো। এখন এখান থেকে যেটুকুর দূরত্ব এটা হচ্ছে এস, এবং এখান থেকে এখানে বস্তুটি গেছে, এখানে ব্যাগের পরিবর্তন করছে। ধরো শুরুতে ব্যাগ ছিল শূন্য, ওইটা সময়ের সাপেক্ষে বাড়তেছে, 0 2 4 6 8 10 12 এরকম করে বাড়তেছে। এখন এই ত্বরণ, এখানে যেহেতু ব্যাগ বৃদ্ধি পাইতেছে বা ব্যাগটা বাড়তেছে, তার মানে ত্বরণ আছে, কারণ সময়ের সাপেক্ষে ব্যাগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে এইখান থেকে সে যখন এখানে আসছে, ঠিক আছে, এই সময়টা ধরো টি পরিমাণ সময় বা টি সেকেন্ড সময়, এই টি সেকেন্ড সময় তার ব্যাগ কিন্তু ইউ থেকে বি হয়েছে। ঠিক আছে, বা এখানে শেষ ব্যাগ বলা নেই, ধরো সাপোজ ধরো এখান থেকে একটা নির্দিষ্ট ব্যাগ এসে আগাইতেছে, হ্যাঁ, তাহলে এখানে ত্বরণ ছিল। এরকম যদি কখনো শেষ ব্যাগ দেওয়া না থাকে, ঠিক আছে, শেষ ব্যাগ ধরো দেওয়া নাই, টি সময় পরে ধরো এই যে একটা এইখানে ছিল আদি ব্যাগ ছিল এবং টি সময় পরে সে এখানে আসছে, এখন এই যে দূরত্বটা এটা বের করার জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ শেষ ব্যাগের মান দেওয়া না থাকলে এবং ত্বরণ দেওয়া থাকলে আমরা চাইলে এটা দিয়েও করতে পারবো, আর যদি আমরা আদি ব্যাগ জানি শেষ ব্যাগ জানি আমরা এটা দিয়ে করতে পারবো। এখন শেষ ব্যাগ ধরো জানা নাই, তাহলে আমরা এই সময়ের মান জানলে আমরা এই সূত্র দিয়ে ব্যাগ বের করে আমরা এটা দিয়ে করতে পারবো। তুমি মনে রাখবা একাধিক সূত্র দিয়ে কিন্তু ম্যাথ হবে, অঙ্ক হবে। এই আমরা যখন এই অঙ্কগুলো করাবো, আমরা যখন তোমাদের প্রত্যেকটা সিকিউ দূরে দূরে করিয়ে দিব, তখন কিন্তু তোমরা এই যে সূত্রগুলো কখন কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় তোমরা বুঝে যাবা। আমরা যখন ক্লাস নেই, তখন স্টুডেন্টরা বলে যে স্যার বা ভাইয়া আমরা বুঝি না যে কোন সূত্রটা কখন প্রয়োগ করতে হয়, এটা আমরা বুঝতে পারি না, বা প্রশ্ন থেকে আমরা বুঝি না যে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে বা কোনটা প্রয়োগ করতে হবে, বা আমি কোন সূত্রটা দিয়ে অঙ্কটা শুরু করবো এটা বুঝতে পারে না। তো মনে রাখবা একাধিক সূত্র দিয়ে অঙ্ক হইতে পারে। ঠিক আছে, তোমাকে আগে প্রশ্ন বোঝা লাগবে, প্রশ্নে কি কি দেওয়া আছে এগুলা বোঝা লাগবে। ঠিক আছে, তো তুমি দূরত্ব কিন্তু চাইলে এটা দিয়েও বের করতে পারবা, আবার এটা দিয়েও বের করা সম্ভব। ঠিক আছে, এটা অঙ্কের মানের উপর ডিপেন্ড করবে যে কি কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ত্বরণ থাকলে মনে রাখবা, যদি ত্বরণ দেওয়া থাকে, ত্বরণ থাকলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ধরো ত্বরণ নাই কিন্তু আদি বেগ আর শেষ বেগ জানো, তখন তুমি এটা প্রয়োগ করবা। তারপর 4 নাম্বার সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখছো এইখানেও কিন্তু এস আছে, এখানেও কি আছে, এস আছে। তাহলে আমরা এই সূত্র দিয়েও তুমি এস বের করতে পারবা। ঠিক আছে, সাপোজ ধরো তোমার কাছে শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, কিন্তু সময় জানা নাই, তুমি এইখান থেকে এখানে আসছো, এই জায়গায় আদি বেগ জানা শেষ বেগ জানা, এই এসটা বের করবা। এখন এখান থেকে এখানে আসতে যে সময় জানা থাকলে, টি এবং এ জানা থাকলে আমরা এটা প্রয়োগ করব। এখন ত্বরণ জানা আছে, ঠিক আছে, কিন্তু সময় জানা নেই, তখন আমরা কোনটা প্রয়োগ করবো, দেখো এই যেটা প্রয়োগ করবা। এখানে কোথাও টি নেই, দেখছো এখানে কোথাও টি নেই, তাহলে টাইম জানি না কিন্তু ত্বরণ জানি, আদি বেগ জানি, শেষ বেগ জানি, তাহলে আমি এটা প্রয়োগ করতে পারবো। এখন ধরো এখানে ত্বরণ জানা নাই, শুধুমাত্র টি জানা আছে, তখন আমরা এটা প্রয়োগ করবো। আদি বেগ জানা, শেষ বেগ জানা, টি জানা, এটা প্রয়োগ করবা। ঠিক আছে, আর যদি আমাদের কাছে টি ও জানা থাকে এবং ত্বরণ জানা থাকে, শেষ বেগ জানা নাই মনে করো, তখন তুমি এটা প্রয়োগ করবা। ঠিক আছে, তো এই সূত্রগুলা কখন কিভাবে প্রয়োগ করব এটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তারপর একটু পরে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, আমরা সিকিউ করলে তোমরা এগুলো বুঝতে পারবা। তো তোমাদের এই চারটা হচ্ছে গতির সমীকরণ। হ্যাঁ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, আবার এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এখান থেকে এস ইকুয়াল টু বিটি, যখন আদি বেগ আর শেষ বেগ সমান তখন কিন্তু এস ইকুয়াল টু বিটি হবে। কিভাবে হবে আমি দেখাই দিছি। তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে আছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রগুলো লাগবে। তারপর আরো কিছু সূত্র আছে, এগুলো লাগবে।
দেখো এরপর আমাদের যে সূত্রগুলো লাগবে, যদি পরন্ত বস্তু হয়, খেয়াল করো, পরন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা, পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস, এটা মনে রাখবা, পরন্ত বস্তুর ক্ষেত্রে কি প্লাস। মনে করো আমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিছি, এই যে বস্তুটাকে আমি এখান থেকে ছেড়ে দিছি, হ্যাঁ, তখন এইখান থেকে সে এখানে আসলো, এটা দূরত্ব না বলে আমরা কিন্তু এটাকে হাইট বলতে পারি, এজ বলতে পারি। তাহলে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, এটা কিন্তু এখন উপর থেকে যখন নিচে পড়তেছে, তখন সে কিন্তু অভিকর্ষ বলের দিকে পড়তেছে, কারণ আমরা জানি পৃথিবী সকল বস্তুকেই তার কেন্দ্রের দিকে টানে। তাহলে আমি যখন এটাকে উপর থেকে ছেড়ে দিলাম, হ্যাঁ, এটার মধ্যে যে অভিকর্ষ ত্বরণ, এটা খাড়া নিচ দিকে এবং বস্তুটিও নিচে পড়তেছে, তাহলে এটা অভিকর্ষ বলের দিকে পড়তেছে, এই জন্য পজিটিভ। কিন্তু আমি যখন একটা বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করব, তখন অভিকর্ষ বল কাজ করে নিচ দিকে, কিন্তু আমি এটাকে নিক্ষেপ করলাম অভিকর্ষ বলের বিপরীতে বা বিরুদ্ধে, তখন আমি কিন্তু এখানে অভিকর্ষ বলের বিপরীতে নিক্ষেপ করছি, এক্ষেত্রে আমি কিন্তু ঋণাত্মক কাজ সম্পাদন করতেছি। ঠিক আছে, তো এইরকম যদি অভিকর্ষ ত্বরণের বিপরীতে নিক্ষেপ করো বা অভিকর্ষ বলের বিপরীতে নিক্ষেপ করা হয় বা নিক্ষেপ করা হয়, তখন হবে মাইনাস। আর যখন তুমি ফালাইয়া দিবা, তখন যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের দিকে আছে, এই জন্য হবে প্লাস। তাহলে মনে রাখবা পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে প্লাস। তাহলে আমরা সূত্রগুলো কি কি বলতে পারি, তখন আমরা এখান থেকে বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস কত জিটি। দেখো আমাদের সূত্র ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর ছিল এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, তারপরে ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরপরে ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু কত ইউ স্কোয়ার প্লাস 2a(s). ঠিক আছে, হ্যাঁ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত ছিল 2a(s). এখন ভি ইকুয়াল টু ইউ প্লাস কত, হ্যাঁ, জিটি। এখন মনে রাখবা পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু হইলে, পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু যদি হয়, তাহলে আমরা এই এটাকে আমরা এর জায়গায় বলবো কি জি, এবং জির জায়গায় কি বলবো এ, এবং এসটাকে আমরা বলবো কত এইচ, আর এইচটাকে কি বলবো এস। অর্থাৎ আমরা ত্বরণ বলতে এখানে তখন আমরা নিক্ষিপ্ত বা পরন্ত বস্তু হলে ত্বরণ বলতে আমরা অভিকর্ষ ত্বরণকে বুঝবো, আর দূরত্ব বলতে আমরা উচ্চতাকে বুঝবো। ঠিক আছে, তখন আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এবং এইটা বলতে পারি এইচ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু কত টি, ইউ প্লাস বি বাই টু ইন্টু কত টি, ইউ প্লাস বি বাই টু ইন্টু কত টি। তারপরে আমরা বলতে পারি এখান থেকে যে এই যে এখানে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কারণ উপর থেকে নিচে যখন পড়ে তখন জির মানটা হচ্ছে পজিটিভ, এই কারণে এই সূত্রগুলো দেখবা সবগুলো প্লাস হবে। আর আমরা লাস্ট বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো এর জায়গায় জি আর এস এর জায়গায় কত এইচ। তাহলে পরন্ত বস্তু হইলে মনে রাখবা, পরন্ত বস্তু হইলে কত সবগুলো সূত্রের মধ্যে প্লাস হবে। আর একটা কথা মনে রাখবা, পরন্ত বস্তু হইলে বস্তুর ক্ষেত্রে আদিবেগ ইউ ইকুয়াল টু কত 0 হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ হবে কত 0, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত হবে 0। একটা বস্তুকে দেখো এই যে এখানে আমার হাতে ছিল, এখান থেকে আমি এই যে এখান থেকে মার্কারটাকে, এই মার্কারের যে ক্যাপটা, এই ক্যাপটাকে আমি এখান থেকে ফেলে দিব, এই যে নিচে পড়তেছে, তাহলে এটা কিন্তু এখানে স্থির ছিল, স্থির থেকে পড়া শুরু করছে। তাহলে মনে রাখবা পরন্ত বস্তু হলে এই যে ইউ আদিবেগ এটা কত হবে 0 হবে, আর নিক্ষিপ্ত বস্তু হলে কিন্তু আদিবেগ 0 হবে না। আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব, এখন এটার কিন্তু একটা নির্দিষ্ট ব্যাগে নিক্ষেপ করতে হবে, কারণ আমি যদি এটাকে উপরের দিকে নিক্ষেপ করি, আমি যদি ব্যাগ না দিই এটা কিন্তু উপরে উঠবে না। ঠিক আছে, আমি যদি এটাকে পৃথিবীর যে আকর্ষণ বল বা এইটার মধ্যে যে অভিকর্ষ ত্বরণ 9.8 এটার চেয়ে বেশি, ঠিক আছে, আমরা যে জানি এফ ইকুয়াল টু কত mg, এই বস্তুর ভরের সাথে অভিকর্ষ ত্বরণ যদি গুণ করি তাহলে যে মানটা হবে, ঠিক আছে, ওইটার মানের চেয়ে বেশি বলে যদি আমি উপরে নিক্ষেপ করতে পারি তাহলেই কিন্তু সে উপরে উঠবে। ঠিক আছে, এছাড়া কিন্তু সে হাত থেকে উপরে উঠবে না। তাহলে একটা বস্তুকে নিক্ষেপ করার জন্য কিন্তু ব্যাগের মানটা দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে নিক্ষিপ্ত বস্তু হলে আদিবেগ প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন তোমার মনে রাখবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু হলে মাইনাস, নিক্ষিপ্ত বস্তু হলে কি হবে মাইনাস, তখন সূত্র হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস কত জিটি। এখন একটা জিনিস খেয়াল করো, এই প্লাস মাইনাস আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করি তখন জির মানটা হয় মাইনাস, পরন্ত বস্তু হলে জি হয় কি প্লাস, কারণ যেহেতু জি অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে এই জন্য এটা পজিটিভ, কিন্তু অভিকর্ষ ত্বরণ তো খাড়া নিচ দিকে, কিন্তু আমরা নিক্ষেপ করছি উপরের দিকে, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে এই জন্য হবে কি উল্টা, এই জন্য মাইনাস। এখন এই যে সূত্রটা, এই সূত্রে কিন্তু কোথাও জি নেই, এই জন্য আমরা এখানে এটা না লিখলেও চলবে, এটা এখানে না লিখলে হইতো। ঠিক আছে, এই জি এর মানের কারণে মূলত প্লাস মাইনাসটা হয়।
তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, নিক্ষিপ্ত হলে ইউ মাইনাস কত জিটি, আর এখানে হবে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়াল টু কত ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আবার আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g's, ঠিক আছে, এই মনে রাখবা। আর এই ক্ষেত্রে অবশ্যই আদিবেগ দেওয়া থাকবে, ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই আদিবেগ দেওয়া থাকবে, নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ কি করবে দিয়া দিবে। এখন তোমরা দুইটা কথা মাথায় রাখবা, এটা আমি মুখে বলে দিচ্ছি, মনে রাখবা পরন্ত বস্তু হলে আদিবেগ, এটা তোমরা লিখে রাখবা খাতার মধ্যে, এই সূত্রগুলো উঠায় রাখবা এবং লিখে রাখবা, হ্যাঁ, নোট লিখে রাখবা যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য। আমি যদি একটা বস্তুকে নিক্ষেপ করি, ঠিক আছে, এটা প্রতি সেকেন্ডে কিন্তু ব্যাগটা কিন্তু হ্রাস পাবে। এই যে আমি উপরে নিক্ষেপ করলাম, দেখছো, এই যে এই পর্যন্ত ওঠার পরে কিন্তু উপরে ওঠা নাই, তার মানে কি আমি যেই বেগে নিক্ষেপ করছি এটা এই বেগে এতটুকু ওঠার পরে ব্যাগ শূন্য হয়ে গেছে, এই জন্য আর উপরে উঠতে পারে নাই, ঠিক আছে। তাহলে তোমরা মাথায় রাখবা সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত শূন্য, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত শূন্য। এখন তোমাদের আরো দুইটা শর্টকাট সূত্র লাগবে। ধরো আমি একটা বস্তুকে এই যে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করব, ভূমি থেকে যদি উপরের দিকে নিক্ষেপ করি, এখন এই বস্তুটা ধরো সর্বোচ্চ এই যে এখান থেকে এই পর্যন্ত, ধরো সর্বোচ্চ এই হাইট পর্যন্ত উঠছে, সর্বোচ্চ ভূমি থেকে এই উচ্চতায় উঠা আবার নামে পড়ছে। এখন উঠার যে সময় এটা হচ্ছে কি, হ্যাঁ, উঠার জন্য সময় এটা উত্থানকাল, এবং এই নামার জন্য যে সময় এটা হচ্ছে পতনকাল। এখন এই উত্থানকাল সর্বোচ্চ উচ্চতায় এখানে উঠতে এবং নামতে, এই যে বস্তুটার এখান থেকে এখানে উঠতে এবং এখান থেকে নামতে যে সময়, এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব, এবং এইটার পরিচয় হচ্ছে পর্যায়কাল। তাহলে এই টি হচ্ছে পর্যায়কাল বা বিচরণকাল, এইটি হচ্ছে কি পর্যায়কাল বা বিচরণকাল, এইটি হচ্ছে পর্যায়কাল বা বিচরণকাল। তোমরা মাথায় রাখবা এই পর্যায়কাল টি সমান কত 2u/g। এটা কেন হয় আমরা জানি, একটু আগে শিখলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস কত জিটি। এখন মাত্র শিখলাম যে নিক্ষিপ্ত বস্তু হলে এখানে কত হয়, এখানে কি হয় মাইনাস হবে। তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস জিটি নিয়ে আসি, তাহলে কত হয় জিটি ইকুয়াল টু কত জিটি, আর এখানে ইউ থাকে প্লাস বি যায় মাইনাস বি হবে, ঠিক আছে। আমি জিটি মাইনাস প্লাস হয়ে গেছে, ইউ থাকলো প্লাস বি যায় মাইনাস বি। এখন এই যে বস্তুটা যে তুমি এখান থেকে নিক্ষেপ করলে, এটা উপরে উঠতে 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 এই পর্যন্ত উঠার পরে কিন্তু উপরে ওঠে নাই, তাহলে এখানে নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ, এবং সর্বোচ্চ উচ্চতা এখানে শেষ বেগ কত শূন্য, তাহলে এই বির মানটা কত হবে শূন্য হবে। তো এখান থেকে আমরা টি সমান কি বলতে পারি ইউ/জি। তাহলে একটি বস্তু ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠার জন্য সময়, একটি বস্তুর ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠার জন্য সময় টি সমান কত ইউ/জি। টি সমান কত কত শিখছি আমরা, এখানে টি সমান ইউ/জি, এই যে ইউ/জি। এখন উঠার জন্য যে সময় এবং নামার জন্য একই সময় লাগে, হ্যাঁ, যদি এখানে বাতাসের বাধা না থাকে তাহলে উঠার জন্য যে সময় লাগবে নামার জন্য কি একই সময় লাগবে। তখন আমরা বলতে পারি নামার জন্য যে সময়টা, এই সময় টি সমান কি হবে আবার ইউ/জি। এখন এখান থেকে এখানে উঠার সময় ইউ/জি এবং নামার সময় হচ্ছে কত ইউ/জি। এখন এই দুইটাকে আমরা যদি যোগ করি, ঠিক আছে, তখন এটাকে বললাম ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি হবে ইউ/জি উঠার সময় এবং নামার সময়ের সমষ্টি। এখানে আমরা লসাগু করলে আমরা পাবো 2u ভাগ কত জি। তাহলে আমরা মনে রাখবো পর্যায়কাল টি সমান 2u বাই কত জি। তাহলে আমরা এখানে একটা সূত্র পাইলাম যে পর্যায়কাল বা বিচরণকাল। তোমরা এখানে মাথায় রাখবা, এই সূত্রগুলো কিন্তু সিকিউতে কাজে লাগবে। পর্যায়কাল বা বিচরণকাল, বিচরণকাল, ঠিক আছে, হ্যাঁ, পর্যায়কাল বা কি বিচরণকাল। এই পর্যায়কাল বা বিচরণকালটি সমান কত জানি আমরা মাত্র শিখলাম 2u ভাগ কত জি। এখন এই সূত্রটা তোমরা কখন প্রয়োগ করবা, হ্যাঁ, প্রশ্নে মাঝে মধ্যে বলে যে একটি বস্তুকে উপরে দিকে নিক্ষেপ করা হয়েছে বা একটা বলকে উপরে নিক্ষেপ করা হয়েছে, এখন বলটি কতক্ষণ শূন্যে ভাসবে। খেয়াল করো তো, একটা বস্তুকে যদি আমি এখান থেকে উপরে নিক্ষেপ করি, এটা উপরে উঠা এবং নামার আগ পর্যন্ত শূন্যে ভাসবে, তাহলে এটার পর্যায়কালের সমান সময় সে শূন্যে ভাসবে, তার বিচরণকালের সময় সমান সময় সে কি করবে শূন্যে ভাসবে। তাহলে বলটি কতক্ষণ শূন্যে ভাসবে, বলের বিচরণকাল কত, বলের পর্যায়কাল কত, অথবা বলের উড্ডয়নকাল কত, ঠিক আছে, অথবা বলটি উপরে উঠতে এবং নামতে কি পরিমাণ সময় নেবে, এই কথাগুলো বললে আমরা এই সূত্র প্রয়োগ করবো, টি ইকুয়াল টু 2u বাই জি। তো তোমরা এটা মাথায় রাখবা। এখন এই যে বস্তুটাকে যে আমি এখান থেকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করে সে এখান থেকে ধরো উপরে উঠে আবার নেমে পড়ছে, এখন এটা ভূমি থেকে সর্বোচ্চ, ধরো এই যে ভূমি থেকে এখান থেকে এইটুকু উপরে উঠছে এবং এটা হচ্ছে এইচ।
তাহলে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা এই যে এইচ, এই এইচ ইকুয়াল টু মাথায় রাখবা, এটা সরাসরি মুখস্থ রাখবা যে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। কারণ প্রায় সময়ই প্রশ্নে বলে যে বস্তুটিকে যে উপরে নিক্ষেপ করা হয়েছে এই ক্ষেত্রে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই কত, 2g। মনে রাখবা সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই 2g। এখন এটা কিভাবে আসলো, হ্যাঁ এটা কিভাবে আসে একটু খেয়াল করো। আমরা এখানে আমরা জানি এইচ ইকুয়াল টু কি জানি, ইউটি প্লাস হাফ কত, জিডি স্কোয়ার। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ কত, জিডি স্কোয়ার। আমরা এইটা জানি। হ্যাঁ এখন আমরা যেহেতু এই যে বস্তুকে আমি এখান থেকে নিক্ষেপ করলাম, এখান থেকে নিক্ষেপ করলে এটা উপরে উঠবে আবার নেমে পড়বে, তাহলে ধরলাম এটা সর্বোচ্চ এই যে ভূমি থেকে এইটুকু উপরে উঠছে, এই যে এইটুকু উপরে উঠছে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ। আচ্ছা এখন এখান থেকে এখানে উঠতে ধরো টাইম বলা নেই, টাইম যেহেতু বলা নেই আমরা এটা প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা সূত্র জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন নিক্ষিপ্ত বস্তু হলে এটা কি হবে, মাইনাস। ঠিক আছে, আমি একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলাম একটা নির্দিষ্ট ব্যাগে। এখন এই আমি যদি একটা বস্তুকে 50 ব্যাগে নিক্ষেপ করি, প্রতি সেকেন্ডের ব্যাগ 9.8, ওই যে জি এর মান 9.8 করে হ্রাস পাবে। উপরে নিক্ষেপ করলে ত্বরণের মান কি হয়, অভিকর্ষ ত্বরণটা হ্রাস পায়, 9.8 করে ব্যাগ কি হবে, হ্রাস পাবে। আর যখন তুমি ফালাই দিবা তখন বস্তুটির ব্যাগ 9.8 যে অভিকর্ষ ত্বরণ, ওই ত্বরণের মানের সমান ব্যাগে মানে ব্যাগ কি করবে, বাড়বে। তাহলে পড়ন্ত বস্তু হলে ব্যাগ বৃদ্ধি পায় আর নিক্ষিপ্ত বস্তু হলে ব্যাগ কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, নিক্ষিপ্ত বস্তু বিধায় এখানে মাইনাস হয়েছে। তাহলে মাইনাস 2gh কে আমরা এখানে নিয়ে আসি, তাহলে হয় প্লাস 2gh। এখানে ইউ স্কোয়ার থাকলো প্লাস বি স্কোয়ার যায় কি হবে, মাইনাস বি স্কোয়ার। এখন আমি একটু আগে বলছি যে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত, 0। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত, 0। তাহলে এখান থেকে আমরা এই যে ভির মানটা কত বলতে পারি, 0 বলতে পারি। তো এখান থেকে যদি আমরা সর্বোচ্চ উচ্চতায় যেহেতু শেষ বেগ 0, আমি যেহেতু শেষ বেগটা 0 বসাইছি, তাহলে এই এইচটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমি এখান থেকে বলতে পারি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ কত, 2g। এইচ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার ভাগ কত, 2g। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই কত, 2g। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি এই কয়েকটা সূত্র লাগবে। তো আজকের ক্লাসে আমি তোমাদের সূত্রগুলা, হ্যাঁ সবগুলা সূত্র কখন কোন সূত্র কোথায় প্রয়োগ করতে হবে আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তো এখন এই ক্লাসে আমরা মোটামুটি ওদের যাবতীয় কি কি সূত্র লাগবে আমরা তা আজকে দেখলাম।